সো মডার্ন ফিজিক্সে আমরা বেসিক্যালি কী ডিসকাস করি? মডার্ন ফিজিক্সে আমরা মেইনলি নতুন যে টপিকগুলো শিখি সেটা হচ্ছে তোমার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আর এর পাশাপাশি আমরা কিছু মডার্ন ফিজিক্সের কিছু থিওরি শিখি, যেমন তোমার শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা জিনিস, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এটা হয়তো তোমরা অনেকে কেমিস্ট্রিতে দেখে আসছো। তারপর আমরা এখানে শিখি তোমার হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এগুলো সবই নতুন, মানে আমরা এগুলো আগে জাস্ট নাম শুনে গেছি, বাট কখনো এগুলো নিয়ে ডিটেলস পড়িনি। তারপর হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের পাশাপাশি আমরা এখানে এরপর শিখি হচ্ছে ডি ব্রগলিজ ওয়েভ, যেটা কেমিস্ট্রিতে তোমরা অনেকেই পড়ছো চ্যাপ্টার 2-তে ফার্স্ট পেপারে। ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল। তারপর আমরা আরও একটা শিখবো, সেটা হচ্ছে আরও কিছু থিওরি আছে, যেমন এক্স রে, তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। মানে সব কিছু একদম নিউ, আর তুমি এই চ্যাপ্টারটা পড়তে গেলে অনেক এনজয় করবা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সো ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর আরও আছে হচ্ছে কম্পটন ইফেক্ট, কম্পটন ইফেক্ট। সো এইগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টার ডিসকাস করার জিনিসপত্র। আর এখানে আরও ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন থিওরি অফ রিলেটিভিটি এখানে সবচেয়ে ইন্টারেস্টিং। 3টা টপিক আছে, টাইম ডাইলেশন, লেংথ কন্ট্রাকশন আর হচ্ছে ম্যাস এক্সপ্যানশন। আচ্ছা, এবার আমরা তাহলে স্টার্ট করি। ফার্স্টে আমরা থিওরি অফ রিলেটিভিটি দিয়ে পড়ব। সো থিওরি অফ রিলেটিভিটি, আমরা থিওরি অফ রিলেটিভিটিতে আমাদের হচ্ছে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড কিছু আইডিয়া লাগবে। ওকে, থিওরি অফ রিলেটিভিটি বা বাংলায় বললে আপেক্ষিকতার তত্ত্ব। সো আমরা সবসময় মনে করি যে টাইম জিনিসটা হচ্ছে একটা তোমার অ্যাবসোলুট জিনিস বা পরম, মানে টাইম হচ্ছে সব সময় মনে হয় একইভাবে চলে। সো এই আইনস্টাইন প্রথম চিন্তা করছে যে টাইম জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যেরকম কনস্ট্যান্ট মনে করি সেরকম না, টাইমও অ্যাকচুয়ালি রিলেটিভ। কীরকম রিলেটিভ? মানে ধরো একটা গাড়ি, আমরা বলতেছি একটা গাড়ি এখানে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, আর একটা গাড়ি এখানে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে। সো এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই সামনের গাড়িটা কত ভেলোসিটিতে চলতেছে, মানে এই গাড়িটাকে যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে তুমি কি বলবা? তাহলে তোমার অ্যান্সার হবে যে আমি এটাকে দেখতেছি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, রাইট? মানে তোমার সাপেক্ষে এটা মনে হচ্ছে যে সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে। সো আইনস্টাইন বলছে এরকম যেরকম আমরা ভেলোসিটিগুলোকে রিলেটিভ দেখি বা আপেক্ষিক দেখি, সেরকমভাবে টাইমও আপেক্ষিক। টাইমও আপেক্ষিক বা টাইমও হচ্ছে রিলেটিভ। মানে এক একজনের কাছে টাইমের মেজারমেন্টটা এক এক রকম। ধরো তুমি এখন এই গ্যালাক্সির এই প্ল্যানেটে আসো, এই প্ল্যানেটে তোমার কাছে এখন মনে হচ্ছে যে এই যে তোমার সামনে এখন 1 সেকেন্ড পাস হইলো, এটা হয়তো অন্য কোনো একটা গ্যালাক্সির অন্য কোনো একটা প্ল্যানেটে এই সেম টাইমটাই তার কাছে হয়তো 100 বছরের সমান। সো টাইমটাও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। সো কিসের বেসিসে চেঞ্জ হয়? টাইম চেঞ্জ হয় তো বেসিক্যালি মোশনের বেসিসে। যেই জিনিসটা একটু বেশি জোরে চলাফেরা করে সেইখানে দেখা যায় টাইমটা একটু স্লো চলে। মানে কেউ যদি রকেটে করে অনেক ভেলোসিটিতে সামনের দিকে যায়, একটা রকেটে করে ধরো তুমি যদি স্পেসে ঘুরতে যাও, তুমি যদি ধরো স্পেসে 2 বছর কাটায় আসো, তুমি এসে দেখবা পৃথিবীতে হয়তো 50 বছর কেটে গেছে। কথা হচ্ছে তোমার রকেটের ভেলোসিটি অনেক হাই হইতে হবে। আর এই টপিকগুলো এমন না যে এগুলো জাস্ট থিওরিটিক্যাল, এগুলো আমি বিলিভ করবো না, এগুলো ভুয়া, বাট এগুলা অ্যাকচুয়াল এভিডেন্স আছে। মানে এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে অনেক এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এগুলো একদম 100% কারেক্ট। ওকে, সো এখন থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে বলে যে টাইম জিনিসটাও তোমার রিলেটিভ। টাইমকে আমরা যেরকম সবাই অ্যাবসোলুট মনে করি, ব্যাপারটা এমন না। সো থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে আইনস্টাইনের সবচেয়ে ফেমাস থিওরি, বাট সে স্যাডলি এটার জন্য কোনো ধরনের নোবেল প্রাইজ পায় নাই। সো আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে মেনলি তোমার 2টা ফিল্ডে ডিভাইডেড। ফার্স্ট ফিল্ড হচ্ছে তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আমরা কখনো বাংলাটা ইউজ করবো না কোথাও। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আর সেকেন্ডটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি।
এখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা হচ্ছে সিম্পল, মানে অনেকে ভাবতে পারে স্পেশালটা মনে হয় টাফ, ব্যাপারটা ওরকম না। জেনারেল মানে হচ্ছে যেটা জেনারেল কেস, মানে যে কোনো সময় কাজ করে, আর স্পেশালটা মানে হচ্ছে স্পেশাল কেস, জাস্ট একটা সিম্পল কেস। আমরা শুধু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ব, যেটা কলেজ যে নলেজ দিয়ে বোঝা সম্ভব। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বোঝার জন্য তোমার এমন কিছু প্রিরিকুইজিট লাগে বা এমন কিছু ম্যাথমেটিক্যাল টুল লাগে যেটা আমরা এখন পর্যন্ত শিখি নাই, আমি নিজেও এখন পর্যন্ত শিখি নাই। মানে আমার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে অনেক মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, তারপর আরও অনেক কিছু আছে, টেন্সর বলতে একটা জিনিস আছে, ভেক্টর যেরকম একটা আইডিয়া সেরকম একটা আইডিয়া হচ্ছে টেন্সর। সো এইগুলো আমিও এখন শিখি নাই, আস্তে আস্তে শিখবো সামনে। সো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে ফার আউট অফ আওয়ার হরাইজন, এটা নিয়ে আমরা কিছুই বুঝবো না বা কিছুই শিখবো না, আমাদের টার্গেট হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা বোঝা। বলা যায় যে এটা হচ্ছে রিলেটিভিটি ফর কিডস, মানে যেটা বাচ্চাদের জন্য। এখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা মানে আইনস্টাইন কি বলছে অ্যাকচুয়ালি। আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি স্টার্ট করার আগে সে দুইটা পস্টুলেট দিছে। পস্টুলেট মানে হচ্ছে স্বীকার্য, মানে এই জিনিসটা তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ো তাহলে এই দুইটা কন্ডিশন তুমি মেনে নিবা। সো সে দুইটা পস্টুলেট বা দুইটা স্বীকার্য দিছে, টু পস্টুলেটস, বা বাংলায় বললে দুইটা স্বীকার্য। সো দুইটা পস্টুলেট সে বলছে যে ফার্স্ট পস্টুলেট হচ্ছে velocity of light is constant no matter what reference frame you are in, আমরা আস্তে আস্তে তোমার এক্সপ্লেন করবো যে রেফারেন্স ফ্রেম জিনিসটা কি আর ভেলোসিটিটা কেন কনস্ট্যান্ট ওইটা হয়তো বলবো না, বাট রেফারেন্স ফ্রেম কি এটা বলবো। আর 2 নাম্বার পস্টুলেট সে বলছে যে দ্য লজ অফ ফিজিক্স স্টে দ্য সেম ইন এভরি inertial reference frame. সো এখানে অনেক কোশ্চেন আসতেছে যে রেফারেন্স ফ্রেম কি, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি, তারপর সেকেন্ডটা একটু কেমন হইলো যে ফিজিক্সের সূত্র সব জায়গায় একই। বাংলায় বললে তুমি ইউনিভার্সে যেখানেই থাকো ফিজিক্সের সূত্র সবসময় একই। তুমি পৃথিবীতে বসে একটা অবজেক্টকে ধাক্কা দিলে যদি F সমান ma হয়, এটা অন্য একটা তারার, অন্য একটা স্টারে, অন্য একটা প্ল্যানেটেও F সমান ma হবে। সো এত স্টুপিড একটা ল দেওয়ার কারণটা কি, বা এটা অ্যাকচুয়ালি কী সিগনিফিকেন্স আছে, সো আমরা একটু পরে বুঝতে পারবো এগুলো, ঠিক আছে। এখন আসি যে রেফারেন্স ফ্রেম জিনিসটা কি। রেফারেন্স ফ্রেমের বাংলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অনেকে হয়তো এই টার্মটা দেখছো প্রথম দিকের চ্যাপ্টারগুলো পড়ার সময়, যখন তুমি গতি পড়ছো বা হচ্ছে ভেক্টর পড়ছো তখন দেখছো যে প্রসঙ্গ কাঠামো বলতে একটা জিনিস আছে। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো হচ্ছে তুমি যার বেসিসে কোনো একটা অবজেক্টের মোশন বা স্টেশনারি অবস্থা ক্যালকুলেট করো, মানে কোনো একটা অবজেক্ট কি গতিশীল অবস্থায় আছে নাকি তোমার মুভিং অবস্থা, তোমার স্থির অবস্থায় আছে, এইটা বোঝার জন্য তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেমের হেল্প নিতে পারো। ধরো তুমি তোমার রুমের মধ্যে এখন আসো, তো তুমি তোমার রুমকে একটা 3D জায়গা হিসেবে এভাবে চিন্তা করতে পারো যে তোমার রুমে একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে আর একটা জেড অ্যাক্সিস। ওকে, যেখানে তোমার এইগুলো হচ্ছে তোমার রুমের এক একটা দেয়ালের এক একটা কর্নার। সো এখন তোমার রুমে তুমি কি করলা, ফ্লোরের উপর একটা খেলনা গাড়িকে চালাই দিলা। সো তুমি বলতে পারো তোমার রুমের রেসপেক্টে এই গাড়িটা চলমান। ওকে, এই গাড়িটা হচ্ছে তোমার রুমের রেসপেক্টে চলমান। আবার তুমি তোমার রুমে দাঁড়ায় আসো, তুমি বলতে পারো যে এই যে রুমটা আমি বলছি, এই রুমটার যে মানে রেফারেন্স ফ্রেমটা আমি নিছি। রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে জাস্ট একটা 3D কোঅর্ডিনেট ব্যবস্থা। সেইটার রেসপেক্টে আমি বলতে পারি আমি এখানে স্থির অবস্থায় আছি, মানে আমি মুভ করতেছি না। ওকে, সো রেফারেন্স ফ্রেমের আইডিয়াটাই এটা যে তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে কোনো একটা অবজেক্টের
গতি বা স্থিতি, মোশন বা তোমার রেস্ট, এই দুইটা তুমি এক্সপ্লেন করতে পারো। ওকে, এগুলোকে বলা হয় রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম যে কোনো কিছু হইতে পারে। ধরো তুমি একটা মাঠে দাঁড়ায় আছো, এখানে একটা গাছ আছে। সো এখন তুমি বললা যে এই গাছের সাপেক্ষে আমি দেখতেছি যে একটা গাড়ি সামনের দিকে মুভ করতেছে, এদিকে মুভ করতেছে, তাহলে আমি বলতে পারি গাছটা একটা রেফারেন্স ফ্রেম। আবার তোমার রেফারেন্স ফ্রেমের উপর বেস করে তোমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়। তুমি যদি ধরো এখানে চুপচাপ দাঁড়ায় থাকো, তখন তুমি দেখবা গাড়িটা এদিকে আসতেছে। ধরো এটা 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে তোমার দিকে আসতেছে। সো এখন রেফারেন্স ফ্রেমকে তুমি নিজে, তুমি দেখতেছো তোমার সাপেক্ষে গাড়িটা তোমার দিকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছে। এখন তুমি নিজেও যদি এই দিকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড় দাও, তাহলে তুমি যদি এখন পিছনের দিকে তাকাও, তাহলে কি তোমার মনে হবে গাড়িটা তোমার দিকে আর আসতেছে না? তখন কিন্তু তোমার কাছে মনে হয় গাড়িটা যেখানে আছে সেখানেই আছে সবসময়। এটা হচ্ছে তোমার রিলেটিভিটির আইডিয়া বা আপেক্ষিকতার আইডিয়া। জিনিসগুলো এক্সপ্লেন করা মানে এক্সপ্লেন আমি আগে একবার করছিলাম যখন আমি গতি পড়াইছিলাম তখন। এখানে যদি সিম্পল এক্সাম্পল দেই যে একটা গাড়ি, সে এদিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, এটা হচ্ছে গাড়ি এ। আর এখানে আরেকটা গাড়ি যে কিনা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, আর যার নাম হচ্ছে গাড়ি বি। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এ গাড়ির রেসপেক্টে, মানে এ গাড়ির মধ্যে যে ড্রাইভারটা আছে সে বি গাড়িটাকে কত ভেলোসিটিতে যেতে দেখবে বলো তো? 5। মানে নিয়মটা হচ্ছে আমি যার সাপেক্ষে বলবো তার ভেলোসিটিটা বিয়োগ করব, ভেক্টর বিয়োগ করব। সো এখানে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা এদিকে আর 5 মিটার পার সেকেন্ড এদিকে, বাট সাবট্রাক্ট করা মানে কি? উল্টা দিকে অ্যাড করা। সো 10 মিটার পার সেকেন্ডের সাথে উল্টা একটা 5 মিটার পার সেকেন্ড অ্যাড করলে আমরা কী পাবো? একটা 5 মিটার পার সেকেন্ড পাবো। মানে আমরা অলওয়েজ কী করি? সাবট্রাক্ট করি। ওকে, তারপর ধরো আরেকটা আইডিয়া বলি। এই গাড়িটা এখন যদি এই ডান দিকে না গিয়ে তোমার দিকে আসে, তখন এই এ গাড়িটাতে বসে তুমি বি গাড়িটাকে কত ভেলোসিটিতে আসতে দেখবা? 15। এখানে আমরা তাহলে অ্যাড করলাম কেন? আমি তো বলছি সবসময় মাইনাস করতে হয়, এখানেও আমরা অ্যাকচুয়ালি মাইনাসই করতেছি। এই বি গাড়িটার ভেলোসিটি যদি ভি বি ভেক্টর হয় আর এ গাড়িটার ভেলোসিটি যদি ভি এ ভেক্টর হয়, আমাদের এ গাড়ির রেসপেক্টে বি গাড়ির রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। একটু চিন্তা করো যে ভি বি ভেক্টরটা কোন দিকে? এদিকে, এটা হচ্ছে ভি বি ভেক্টর। আর এটার সাথে আমার অ্যাড করতে হবে কত? মাইনাস ভি এ ভেক্টর। এখন ভি এ ভেক্টর হচ্ছে ডান দিকে, তাহলে মাইনাস ভি এ কোন দিকে হবে? এই দিকে হবে। ভ্যালু কত হবে? 5 মিটার পার সেকেন্ড, বাট এটা হচ্ছে কি মাইনাস ভি এ ভেক্টর। এখন তোমার ভিবি এর সাথে মাইনাস ভি এ অ্যাড করো। দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে তাদের ম্যাগনিটিউড কীরকম হয়? তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কেমন হয়? দুইটার জাস্ট প্লাস হবে। সো এখানে আমি রেজাল্টেন্টটা পাবো কত? 15 মিটার পার সেকেন্ড। সো এর জন্যই আমি যখন একটা গাড়িতে বসে দেখবো আরেকটা গাড়ি আমার দিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছে, আমার কাছে মনে হবে যে ওইটা 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছে। আবার সেম রিজনেই ধরো তুমি যখন একটা গাড়ির মধ্যে দিয়ে যাও, তখন তোমার কাছে মনে হয় রাস্তার সব কিছু যারা স্টেশনারি সব কিছু উল্টা দিকে তোমার ভেলোসিটিতে যাচ্ছে। মানে রাস্তার পাশে ধরো একটা গাছ ছিল, তোমার কাছে মনে হবে গাছটা পিছনের দিকে দৌড় দিচ্ছে। কেন? কারণ তোমার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি হচ্ছে, তোমার গাড়ির ভেলোসিটি হচ্ছে ভি এ, আর এই গাছটা হচ্ছে স্টেশনারি। গাছটার ভেলোসিটি আমি বললাম গাছটার ভেলোসিটি হচ্ছে 0, ও মুভ করতেছে। বাট তুমি যখন জিজ্ঞেস করবা এ গাড়ির রেসপেক্টে এই গাছটার ভেলোসিটি বা কোন দিকে, বা রিলেটিভ ভেলোসিটি কোন দিকে, বা এইটার মধ্যে যে ড্রাইভার আছে তার কাছে এটা কোন দিকে মনে হবে, সেটা হবে কি ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। মানে যার রেসপেক্টে বের করতে হয় তাকেই সাবট্রাক্ট করতে হয়। সো এখানে ভি বি ভেক্টর হচ্ছে একটা নাল ভেক্টর, কারণ এটা ভ্যালু 0। আর ভি এ ভেক্টরের উল্টাটা হচ্ছে এই দিকে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মাইনাস ভি এ। সো 0 আর 5 অ্যাড করলে কি হয়? এদিকে 5। সো এর জন্যই তোমার কাছে মনে হয়
এই গাড়িটা উল্টা দিকে 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। কখনো যদি গাড়িতে চলাফেরা করো, চেষ্টা করবা আশেপাশে না তাকায়, মানে রাস্তার দিকে না তাকায় চারপাশে তাকানোর। তোমার কাছে মনে হবে সব কিছু উল্টা দিকে যাচ্ছে, তখন তুমি রিলেটিভিটিটা ভালো বুঝতে পারবা। আর সবচেয়ে ভালো হয় যদি ট্রেনে উঠতে পারো, কারণ ট্রেন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলে মোস্ট অফ দ্য টাইম। ওকে, ওর অ্যাক্সেলারেশন খুব বেশি থাকে না কখনো। সো ট্রেনে উঠতে পারলে এই জিনিসগুলো অনেক ভালো বোঝা যায়। ওকে, আবার ধরো তুমি একটা ট্রেনে এরকম যাচ্ছ, তুমি কি দেখলা যে এই রেল লাইনের পাশ দিয়ে একটা গাড়িও তোমার ট্রেনের সাথে একই ভেলোসিটিতে যাচ্ছে। তোমার কাছে কি মনে হবে যে এই ট্রেনটার সাথে এই গাড়ির দুইজনই একসাথে তোমার স্টেশনারি। ওকে, মানে দুইজনই একসাথেই চলতেছে। আচ্ছা, এখন একটা ট্রিকি কোশ্চেন এখানে। ট্রিকি কোশ্চেনটা হচ্ছে যে ধরো ইউনিভার্সের যে কোনো একটা জায়গায় দুইটা ট্রেন আছে, ঠিক আছে? এটা একটা ট্রেন আর এই পাশে আরেকটা ট্রেন। এটা পৃথিবীতে কোথাও নাই, আর এটার জানলা দিয়ে আশেপাশে কিচ্ছু দেখা যায় না। মানে তুমি স্পেসে আসো, আশেপাশে সব কালো। ওকে, সব হচ্ছে পিওর ডার্কনেস। এখন তুমি এই ট্রেনের মধ্যে বসা আর তোমার ফ্রেন্ড এই ট্রেনের মধ্যে বসা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এই দুইটা ট্রেনের মধ্যে যে কোনো একটা যদি চলা শুরু করে, ঠিক আছে, তুমি এই ট্রেনের মধ্যে থেকে জানো না যে কোনটা চলতেছে। তোমার সিটের পাশে জাস্ট একটা উইন্ডো রাখা, মানে এখানে তোমার সিটের পাশে জাস্ট একটা জানালা আছে যেটা দিয়ে তুমি পাশের ট্রেনটাকে দেখতে পারো। এখন তুমি হঠাৎ দেখলা, ধরো তুমি হচ্ছে এই ট্রেনটার মধ্যে, এটার মধ্যে তুমি হঠাৎ দেখলা যে এই ট্রেনটা আস্তে আস্তে পিছায় যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে কি কনক্লুশন দিতে পারো যে এটা কি তোমার ট্রেনটা মুভ করতেছে নাকি ও মুভ করতেছে? এত শিওরিটি কিভাবে দিলা আরিয়ান? তুমি এখানে কিন্তু শিওরিটি দিতে পারবা না। কেন? এই ট্রেনটাও তো মুভ করতে পারে আসলে, রাইট? তুমি এখানে কোনোভাবেই এটা বুঝতে পারবা না। বোঝার একটা ওয়ে আছে, তারপর আমি ওইটাতে একটু পরে যাচ্ছি। ধরো তোমার ট্রেন খুবই পারফেক্ট, এখানে কোনো ইঞ্জিনের সাউন্ড নাই, কিচ্ছু নাই, তুমি জাস্ট জানলা দিয়ে বাইরে তাকায় দেখলা ওই ট্রেনটা আস্তে আস্তে পিছায় যাচ্ছে। সো এখন তুমি কি বলবা যে তুমি সামনে আগাচ্ছ নাকি এই ট্রেনটা পিছাচ্ছে? তোমার লজিক্যাল ডিসিশনটা কি হবে? ডিসিশন হবে যে আমি এখানে বলতে পারবো না অ্যাকচুয়ালি যে কোনটা মুভ করতেছে, বাট এটা বোঝার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে এখানে আমরা ইনার্শিয়া নিয়ে চিন্তা করতে পারি। যদি আসলেই তোমার ট্রেনটা মুভ করা স্টার্ট করে, তাহলে তুমি কি হঠাৎ করে 0 মিটার/সেকেন্ড থেকে কোনো একটা ভেলোসিটিতে উঠতেছো। সো এখানে একটা ইনার্শিয়া কাজ করবে, তুমি একটু হেলে যাবা। ধরো তোমার ট্রেনটা যদি এদিকে আগায়, তাহলে তুমি একটু পিছে মানে তুমি একটু পিছের দিকে হেলে যাবা, ঠিক আছে? আর যদি এরকম কিছু না হয়, তাহলে এই ট্রেনটাই মুভ করছে। এইটা একটা ওয়ে বোঝার, এছাড়া আর কোনো ওয়ে নেই বোঝার যে কে মুভ করতেছে। আর বলা যায় যে আসলে ওই ট্রেনটাও যদি মুভ করে, ও যদি ক্লেম করে না আমি মুভ করতেছি না, তোমার ট্রেনই মুভ করতেছে উল্টা দিকে, তুমি তার এই ক্লেমকে ডিনাই করতে পারবে না। যে সে বলতেছে যে তুমি মুভ করতেছো, এটা তুমি কোনোভাবে ডিনাই করতে পারবে না। কারণ কোনো মোশনই অ্যাকচুয়ালি অ্যাবসোলুট মোশন না, কোনো স্টেশনারি অবস্থায় অ্যাকচুয়ালি স্টেশনারি অবস্থান না, সবই হচ্ছে রিলেটিভ। তুমি এখন স্থির আছো, বাট কোনো একটা প্ল্যানেটের একটা এলিয়েনের কাছে তুমি এখন কি অনেক ভেলোসিটিতে, পৃথিবীর ভেলোসিটিতে দৌড়াইতেছো। সো এখানে তুমি বলতে পারবা না যে তুমি অ্যাকচুয়ালি কোনো জায়গায় চুপচাপ বসে আছো, এটা তুমি ক্লেম করতে পারবা না। আবার তুমি এটাও বলতে পারবে না যে আমার ভেলোসিটি আর্থের ভেলোসিটির সাথে সেম, কারণ আর্থ আবার কোনো একটা গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে, ওই গ্যালাক্সি আবার তোমার নিজের মধ্যে রোটেট করতেছে। সো এখানে তুমি কখনোই তোমার অ্যাকচুয়াল ভেলোসিটি কোনোভাবেই মেজার করতে পারবে না। আর দুইটা অবজেক্টের মধ্যে একটা বল, এখানে একটা বল রাখলাম, এখানে একটা বল রাখলাম, একজন এদিকে যাওয়া স্টার্ট করলো, বাট সে এই ক্লেম করলো যে আমি তো মুভ করতেছি না, আমার পাশে যে ছিল সে উল্টা দিকে মুভ করছে। এইজন এই কথাটাকে ডিনাই করতে পারবে না। ওকে, সে এটা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না যে সে মুভ করতেছে না। সে করতেই পারে, সে হয়তো নিজেও জানে না, সে করতে পারে। সো এখানে আমরা এরকম কনক্লুশন দিতে পারবো না। মানে এখানে পুরো জিনিসটাই হচ্ছে রিলেটিভ। ওর জন্য ও যদি একদম খুব গোয়ার প্রকৃতির হয়, যে ও খুব
অ্যারোগেন্ট, ও মানতেই চাইতেছে না যে ও সামনে আগাচ্ছে। ও যদি বলে যে আমার পাশের ট্রেনটা পিছিয়ে গেছে, ও কারেক্ট, ওকে মানে ও যেটা ক্লেম করছে ওর এটাকে কারেক্ট বলতে হবে। আবার এই জন্য যদি খুব হয় যে না, আমি বলতেছি যে আমার জানি যে এই ট্রেনটাই সামনে গেছে, তারপর ও বলতেছে না আমি সামনে যাই নাই, আমার এই পাশের জন পিছনে গেছে, ও ঠিক বলতেছে। কেউই এখানে অ্যাকচুয়ালি ভুল বলতেছে না, ঠিক আছে? এই আইডিয়াটা মাথায় রাখাটা জরুরি যে তুমি যেই কথাটা বলবা সেটা অ্যাকচুয়ালি অ্যাবসোলুট না, কারণ তুমি কোনো এখানে রেফারেন্স ফ্রেমটা অ্যাকচুয়ালি এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম, এক একজন এক একভাবে চিন্তা করবে। সো তুমি যেটা বলতেছো সেটাই কারেক্ট, এখানে এরকম ক্লেম করা যাবে না, সবই রিলেটিভ। আচ্ছা, এরপর এখন আমরা তাহলে একটা জিনিস বলি। সো রিলেটিভ এই আইডিয়াগুলো বুঝতে পারছো আই গেস। সো এখন রেফারেন্স ফ্রেমে আসি, বা প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে আমি একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে কোনো কিছুর মোশন যদি মেজার করি, তো একটা রেফারেন্স ফ্রেম দেখতে এরকম হয়, XYZ, তিনটা রেফারেন্স ফ্রেম। সো একটা রেফারেন্স ফ্রেমকে আমি S দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে একটা ফ্রেম। এখন রেফারেন্স ফ্রেম দুই টাইপের, মানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই টাইপের। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম হচ্ছে দুই টাইপের। ফার্স্ট ওয়ান হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। আর সেকেন্ডটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। নন ইনার্শিয়াল, হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্সেলারেটেড। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে আমরা এই থিওরি অফ রিলেটিভিটিটা যেভাবে পড়বো, এটা একটু আইনস্টাইন যেভাবে অ্যাকচুয়ালি থিওরিগুলো ডিরাইভ করছিল তার থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? কারণ সে করছিল কি, সে ডিরেক্টলি সে এরকম করছিল যে XYZ এই তিনটা হচ্ছে কি আমাদের স্পেস, মানে স্পেসের অ্যাক্সিস হচ্ছে XYZ। বাট আইনস্টাইন বলছে যে না, স্পেসে আরও একটা অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে টাইম। এরকম একটা অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে টাইম। মানে আমাদের যে এই ইউনিভার্স হচ্ছে 4th ডাইমেনশন। আমাদের কাছে মনে হয় সব কিছু হচ্ছে 3D, বাট ইউনিভার্স অ্যাকচুয়ালি কি 4D। 4D মানে হচ্ছে এখানে তোমার স্পেস হচ্ছে 3 অ্যাক্সিস, আর আরেকটা অ্যাক্সিস হচ্ছে টাইম। টাইম অ্যাক্সিসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, মানে এটা আমরা চোখে দেখে বুঝি না, বা এটা আমাদের ইমাজিনেশনের বাইরে, বুঝতে পারছো? সো টাইম হচ্ছে আরেকটা ডাইমেনশন, মানে একদম ইউনিভার্সের স্টার্টিং থেকে তোমার যত আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি টাইম অ্যাক্সিসে আস্তে আস্তে সামনে আগাচ্ছি। ধরো এই যে আমরা এখন বসে আছি, এই যে 1 সেকেন্ড পার হইলো, তুমি অ্যাকচুয়ালি টাইম অ্যাক্সিস বরাবর মুভ করতেছো, যেটা তুমি নিজের অজান্তে করতেছো, তুমি জানো না যে তুমি টাইম অ্যাক্সিসে মুভ করতেছো, ঠিক আছে? সো ইউনিভার্স হচ্ছে অ্যাকচুয়ালি 4D জায়গা। এর আগে সবাই মানে এর আগের সায়েন্টিস্টরা মনে করতো যে ইউনিভার্স হচ্ছে 3D, বাট আইনস্টাইন বলছে যে টাইমও এখানে একটা অ্যাক্সিস। সো ইউনিভার্স হচ্ছে অ্যাকচুয়ালি 4D, 4 ডাইমেনশনাল একটা জায়গা, যেখানে XYZ হচ্ছে কোনো একটা স্পেস, আর টাইম হচ্ছে 4th অ্যাক্সিস। সো এর জন্য স্পেস না বলে সে এই পুরো জায়গাটাকে একসাথে বলে স্পেস টাইম, যে আমরা অ্যাকচুয়ালি স্পেস টাইমের মধ্যে থাকি। মানে আমাদের যেমন একটা 2D প্লেনে তুমি একটা পয়েন্টের কোঅর্ডিনেট বোঝাও কীভাবে, যে আমি X অ্যাক্সিস বরাবর এইখানে আসি, Y অ্যাক্সিস বরাবর এইখানে আসি। 3Dতে কীভাবে বোঝাও, X অ্যাক্সিস বরাবর এইখানে, Y অ্যাক্সিস বরাবর এইখানে, Z অ্যাক্সিস বরাবর এইখানে। আর 4Dতে কীভাবে বোঝাবা, যে X এ এইখানে, Y এ এইখানে, Z এ এইখানে, আর টাইমের এই জায়গাতে। যে এখন আমি টাইম অ্যাক্সিসের, এখন হচ্ছে ইউনিভার্সের বয়স 13 বিলিয়ন, সো আমি টাইম অ্যাক্সিসের 13 বিলিয়ন যে ঘরটা আছে সেই বরাবর আছি, আমি আস্তে আস্তে আরও সামনে আগাচ্ছি, ঠিক আছে? যেটা আমি চোখে দেখতে পাই না। আচ্ছা, এখন এই আমরা তাহলে কোথায় থাকি? স্পেস টাইমের মধ্যে থাকি, মানে স্পেস টাইম হচ্ছে আমাদের হোম। এখন এই আমরা এখানে 4D দিয়ে অ্যাকচুয়ালি পড়বো না, কারণ এটা একটু বোঝাটা টাফ, আর আমাদের সিলেবাসটাও এইভাবে বোঝায় নাই। আর আইনস্টাইনও মানে যখন সে নিজে করছে তখন সে এরকম 4D দিয়েই করছে, বাট সে যখন এটা জেনারেল কাউকে বুঝাইতে গেছে সে নর্মাল অ্যাপ্রোচ দিয়ে বোঝাইছে। আমরাও ওই অ্যাপ্রোচটাই ইউজ করব, যে আমরা এখানে 3D চিন্তা করব, টাইমকে আমরা আলাদা অ্যাক্সিস হিসেবে আর চিন্তা করব না। বাট এই আইডিয়াটা ইম্পর্টেন্ট যে টাইমও একটা অ্যাক্সিস। আচ্ছা, সো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো।
এখন জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা কি? ধরো তোমার কাছে দুইটা রেফারেন্স ফ্রেম আছে, একটা হচ্ছে এক্স ওয়াই জেড আর একটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এটার অরিজিন হচ্ছে ও, এটার অরিজিন হচ্ছে ও প্রাইম, এটা হচ্ছে এস ফ্রেম, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম। এখন দুইটা ফ্রেম যদি একটা আরেকটার রেসপেক্টে একটা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে চলতে থাকে, তখন আমরা তাদেরকে বলবো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন এখানে একটা জিনিস মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে এই সেকেন্ড ফ্রেমটা ডান দিকে ভি ভেলোসিটিতে যাওয়া যে কথা, বারবার ঝামেলা করতেছে, ধরো সেকেন্ড ফ্রেমটা ডান দিকে ভি ভেলোসিটিতে যাওয়া যে কথা, ফার্স্ট ফ্রেমটা বাম দিকে ভি ভেলোসিটিতে যাওয়া একই কথা। আর তুমি যদি বলো যে না এইটা স্টেশনারি আছে আর এইটা উল্টা দিকে যাচ্ছে, তোমার ক্লেম একদম পারফেক্টলি ফাইন, দুইটা একই জিনিস হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে তুমি কমপ্লেক্সভাবে চিন্তা না করে সবসময় এইভাবে চিন্তা করবো যে এইটা হচ্ছে একদম আসলেই স্টেশনারি, মানে এই জায়গাটা একদম, মানে তুমি বললা যে এটা একদম একদম স্টেশনারি, মানে এটা হচ্ছে তোমার বাসার একটা রুম, এটার মধ্যে এই বাসার তোমার রুম কোনোভাবে চেঞ্জ হয় না। সো তুমি এটাকে বললে একটা রেফারেন্স ফ্রেম আর এটা আরেকটা রেফারেন্স ফ্রেম, বাট এটা হচ্ছে তোমার বাসার ওই রুমের রেসপেক্টে ডান দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর ভি ভেলোসিটিতে যাচ্ছে। এই ভি ভেলোসিটিটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে সমবেগ। সো তখন এই দুইটা রেফারেন্স ফ্রেমকে আমরা বলবো এস অ্যান্ড এস প্রাইম আর মিউচুয়ালি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, মানে পরস্পরের জড় প্রসঙ্গ কাঠামো, মিউচুয়ালি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস। আচ্ছা, তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো কখন হবে? যখন কোনো একটা রেফারেন্স ফ্রেমে একটা অ্যাক্সেলারেশন থাকবে। ধরো ডান দিকের, আমরা সবসময় ধরে নিচ্ছি যে এই যে রেফারেন্স ফ্রেমটা আছে এইটা হচ্ছে একদম 0 মিটার পার সেকেন্ডে আছে, মানে এটা মুভ করে না। আর ডান দিকেরটা এবার আমি বললাম সে এখন আর ইউনিফর্ম ভেলোসিটি মেনটেন করে না, সে একটা অ্যাক্সেলারেশনে থাকে, সে একটা অ্যাক্সেলারেশনে চলে। এই অ্যাক্সেলারেশনটা সেম হইতেও পারে নাও পারে, মানে তার দুইটার মধ্যে একটা ত্বরণ কাজ করতেছে, অ্যাক্সেলারেশন কাজ করতেছে। তখন আমরা তাদেরকে বলবো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস বা অজড় প্রসঙ্গ কাঠামো, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস বা অজড় প্রসঙ্গ কাঠামো। এখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে কাজ করে, মানে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে যে থিওরি অফ রিলেটিভিটি সেটাই হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে যেটা, সেটাকে বলা হয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এটা টাফ, আমরা শুধু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়েই পড়ব। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো স্পেশাল, হ্যাঁ বলো। হ্যাঁ, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে দুইটা রেফারেন্স ফ্রেমের মধ্যে যখন যে কোনো একটার একটা অ্যাক্সেলারেশন থাকবে বা ত্বরণ থাকবে, তখন তাদেরকে কি বলা হয়? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, মানে একজনের ভেলোসিটি টাইমের সাথে সাথে বারবার চেঞ্জ হচ্ছে, তখন আমরা তাদেরকে বলি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, আর কারো কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে ইনার্শিয়াল, আর কনস্ট্যান্ট না থাকলে নন ইনার্শিয়াল। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এর পরে যাই। আচ্ছা, সো এখানে দুইটা তোমার পস্টুলেট দেওয়া ছিল, আমি এই দুইটা পস্টুলেট এক্সপ্লেন করি যে এই দুইটা কিসের বেসিসে দেওয়া হয়েছে। পস্টুলেট নাম্বার 1, লাইটের ভেলোসিটি সব জায়গায় সেম। এটাই হচ্ছে এখানে সবচেয়ে হার্ড, বিলিভ করাটা সবচেয়ে হার্ড হচ্ছে এই জায়গাটায়, যে লাইটস ভেলোসিটি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। সো তুমি চিন্তা করতে পারো হ্যাঁ এটা তো কনস্ট্যান্টই, বাট আমি তোমাকে কিছু এটার মানে অ্যাগেইনস্টে কিছু লজিক দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কেন তোমার কাছে প্রথমে ভুল মনে হইতে পারে। আমরা একটু আগে দেখে আসছি যে একটা গাড়ি যদি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে আর আরেকটা গাড়ি যদি ডান দিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে, তখন ফার্স্ট গাড়িটা সেকেন্ড গাড়িকে কত ভেলোসিটিতে যেতে দেখবে? 5 মিটার পার সেকেন্ড। তার কাছে মনে হবে যে সামনের গাড়িটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। ওকে, এইটুক কি সবাই বুঝতে পারছো? বা এইটুকে কারো কোনো কনফিউশন আছে?
গাড়ির ভেলোসিটিটার ব্যাপারে? আচ্ছা, এবার আমরা তাহলে এটার তোমার ফ্লটা দেখাই যে লাইটের ক্ষেত্রে ঝামেলাটা কখন হয়। সো ধরো তুমি এখানে গাড়ি না, এখন একটা খুব হাই ভেলোসিটির একটা রকেটে উঠছো। তুমি রকেটের উপরে এইভাবে বসা, ওকে? সো তোমার রকেটের ভেলোসিটি খুব হাই, যেটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি কখনোই পসিবল না। ধরো এটা হচ্ছে অলমোস্ট 0.5 c, মানে তুমি লাইটের ভেলোসিটির হাফ ভেলোসিটিতে যাচ্ছ, মানে 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে তোমার রকেট নিয়ে যাচ্ছ। এখন তোমার হাতে একটা টর্চ লাইট ছিল। এখন তুমি যদি এই টর্চ লাইট থেকে লাইট রে থ্রো করো, এটার আগে আমি আরেকটা জিনিস বলি। ধরো তুমি একটা ট্রেন থেকে, ট্রেনের ছাদে থাকা অবস্থায় তুমি যদি একটা জিনিসকে সামনে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ফালাও, আর তোমার ট্রেনটা হচ্ছে ধরো 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তাহলে এই অবজেক্টটার অ্যাকচুয়াল ভেলোসিটি কত হবে সামনে? বলো তো। না না, আরেকটু চিন্তা করো সবাই। তুমি একটা ট্রেনের উপর বসা, 22, হ্যাঁ, তুমি একটা ট্রেনের উপর বসা, তুমি কি করলা, ট্রেনের উপর থেকে তোমার রেসপেক্টে 2 মিটার পার সেকেন্ডে একটা বলকে সামনে ছুড়ে দিছো, বা ট্রেনটা অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে যাচ্ছিল। সো কেউ একজন যদি রাস্তায় দাঁড়ায় থাকে, সে তোমাকে কত ভেলোসিটিতে বলটা ছুটতে দেখলো? 22 মিটার পার সেকেন্ড। কারো কি এইটা কোনো কনফিউশন আছে? আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার হবা। যে ধরো একটা ট্রেন এরকম 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল। সো ট্রেনের জানলা থেকে তুমি একটা চিপসের প্যাকেট ফালাই দিছো। তোমার কাছে মনে হবে যে এটাকে তো জাস্ট আমি ছেড়ে দিছি, বাট কেউ যদি রাস্তা থেকে দেখে, সে দেখবে যে চিপসের প্যাকেটটা এরকম একটা প্রজেক্টাইলের মতো, প্রাসের মতো করে পড়ছে। কেন? কারণ ট্রেনের সাথে সাথে এই চিপসের প্যাকেটটারও একটা ভেলোসিটি ছিল, কত? 20 মিটার পার সেকেন্ড, রাইট? একটা ট্রেনের মধ্যে তুমি যখন থাকো, সো তুমি ট্রেনের রেসপেক্টে কি চুপচাপ বসে আছো, বাট ট্রেনটা যে সাথে সাথে মুভ হচ্ছে, রাস্তা থেকে একজন কি দেখবে যে তুমিও খুব হাই ভেলোসিটিতে ট্রেনের সাথে সাথেই সামনে আগাচ্ছ, রাইট? এটাতে কারো যদি ডাউট থাকে আমাকে বলতে পারো। আর সবচেয়ে ভালো হয় যদি ট্রেনে চড়তে পারো, তোমার এই এক্সপিরিয়েন্স একদম সাথে সাথে। হ্যাঁ বলো। হ্যাঁ, প্রজেক্টাইল বোঝা যায়, হ্যাঁ। ধরো তুমি একটা চেয়ারের উপর, বসা, ঠিক আছে? তুমি একটা চেয়ারের উপর বসা, সো তুমি একটা বলকে উপরে থ্রো করলো, সে তোমার হাতের উপর পড়তেছে। ট্রেনটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, ওকে? সো তোমার কাছে মনে হচ্ছে বলটা উপরে যায় আর নিচে নামে, বাট কেউ যদি এটা রাস্তা থেকে দেখে, সে দেখবে যে তুমি বলটা এখান থেকে থ্রো করছো, বলটা প্রজেক্টাইলের মতো দেন এইখানে এসে তোমার হাতে পড়ছে, ঠিক আছে? এটা তুমি ট্রাই করে দেখতে পারো যদি ট্রেনে কখনো চড়ার পাও। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও তো, একটু পরের মিটিংয়ে বলো। ওকে, সো যার কোশ্চেনটা ছিল এখন করতে পারো তুমি। এখানে একটু আগে একজন কোশ্চেন করতে চাইছিল, তুমি এখন কোশ্চেনটা করতে পারো, বলো। হুম 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 হুম। হ্যাঁ, ও আচ্ছা, পিছনে পরে ওইটা বেসিক্যালি তোমার এয়ারের রেজিস্ট্যান্সের জন্য। আর বাইরে থেকে যে দেখে সেও অ্যাকচুয়ালি পুরোপুরি পিছনে দেখে না। তুমি পিছনে দেখার কারণ হচ্ছে তুমিও পিছনে দেখবা না। তুমি যদি ধরো একটা অবজেক্টকে, ধরো কাগজের কোনো কিছু না ফেলে তুমি যদি ধরো একটা বল ফালাও, আর তোমার ট্রেনটা যদি ওই মুহূর্তে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, তাহলে তুমি যখন ট্রেনের জানলা থেকে এটা ফেলে দিবা, তাহলে তোমার ট্রেন কি আস্তে আস্তে সামনে আগাবে না? ততক্ষণে তুমি দেখবা যে বলটা ঠিক তোমার নিচেই পড়ছে, মানে বলটা আসলে এই জায়গাতে পড়ছে। সো তোমার চোখে মনে হবে যে বলটা এখান থেকে ছাড়ছো, নিচেই পড়ছে। মানে তুমি যদি ধরে নাও যে তোমার ট্রেন হচ্ছে স্টেশনারি, ওইটা ঠিক তোমার নিচেই পড়বে। বাট বাইরে থেকে যখন কেউ দেখবে, সে দেখবে যে বলটা এইখান থেকে এই পর্যন্ত আসছে। এটাই হয়, তুমি একটু ট্রাই করে দেখো যে বলটা একটু সামনে গিয়ে পড়বে, যদি তোমার ট্রেনের অ্যাক্সেলারেশন না থাকে। অ্যাক্সেলারেশন হলে তোমার কাছেও মনে হবে যে এটা পিছনে পড়ছে। অনেক সময় দেখা যায় যে অ্যাক্সেলারেশন থাকে, বাট একদম পারফেক্টলি যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে, তাহলে তুমি দেখবা যে এটা সামনে গিয়ে পড়ছে। রিজন হচ্ছে এই বলটারও ভেলোসিটি তখন 20 মিটার পার সেকেন্ড। সো যখনই সে ট্রেন থেকে তার কানেকশন ডিটাচড হয়ে গেল, সে এখন একটা কি প্রজেক্টাইল, যে কিনা
এদিকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করো, সো তোমার ট্রেনটারও এদিকে ভেলোসিটি 20 আর তোমার প্রজেক্টাইলটারও এদিকে আনুভূমিক বেগ হচ্ছে 20। সো ট্রেনটাও ধরো 5 সেকেন্ডে যতটুকু সামনে যাবে, বলটাও 5 সেকেন্ডে ততটুকু সামনে যাবে, বাট সে আস্তে আস্তে আবার নিচেও পড়বে। ওকে, সো তোমার কাছে মনে হবে অবজেক্টটা ঠিক তোমার নিচে পড়ছে। তুমি একটু আরেকবার এটা কখনো ট্রেনে চললে ট্রাই করে দেখো, তোমার কাছে মনে হবে অবজেক্টটা ঠিক তোমার নিচে পড়ছে, তুমি যদি রাস্তার দিকে না তাকাও। ওকে, বাট রাস্তা থেকে একজন দেখবে যে এটা সামনে গিয়ে পড়ছে। ওকে, আচ্ছা এবার আসি। সো এইটাকে আই হোপ কারো কোনো প্রবলেম নাই। তুমি যখন ট্রেনের ভিতরে থাকো তোমারও ট্রেনের সাথে ভেলোসিটি সেম হয়। ওকে, আচ্ছা এবার তুমি যদি ধরো একটা ট্রেনের উপর থেকে লাফ দাও, ধরো ট্রেনটা যাচ্ছিল এদিকে, ট্রেনটা এদিকে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তুমি কি করলা, ট্রেনের উপর থেকে আরও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লাফ দিলা ট্রেনের রেসপেক্টে, তাহলে রাস্তার একজন তোমাকে কত ভেলোসিটিতে লাফ দিতে দেখবে বলো? 25। আর তুমি যদি উল্টা দিকে লাফ দাও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 15। তুমি দেখবা অনেক সময় যদি এয়ারপোর্ট রেল স্টেশনে কেউ যেয়ে থাকো, দেখবা যে একটা ট্রেন সামনের দিকে আস্তে আস্তে মানে স্টেশন থেকে ছাড়ছে, সো অনেক সময় ওই যে ছোট হকার ছেলে পেলে থাকে না পিচ্ছি, ওরা দেখবা যে ট্রেনের ছাদে উল্টা দিকে হাঁটতে থাকে, দেখবা ও একই জায়গায় আছে বাট ওর কাছে মনে হচ্ছে যে উল্টা দিকে হাঁটতেছে, বাট তুমি দেখবা যে ও কিন্তু একই জায়গায় আছে। তুমি যদি স্টেশনে এটা কখনো খেয়াল করো যে ট্রেনটা এদিকে যাচ্ছে আর সে উল্টা দিকে হাঁটতেছে, সে ট্রেনের সাথে একই ভেলোসিটিতে উল্টা দিকে হাঁটে। এর জন্য তুমি দেখবা যে এখানে ধরো প্ল্যাটফর্মের উপর কোনো একটা দোকান ছিল, ধরো তুমি দোকানে দাঁড়ানো, তুমি দেখবা সে অল টাইম এইখানেই দাঁড়ানো, মানে সে এইখানেই তার পা নাড়াইতেছে, মানে একটা ট্রেডমিলের উপর যেরকম হাঁটো সেরকম মনে হবে যে সে এই ট্রেনটার উপর হাঁটতেছে, বাট সে মুভ করতেছে না, বাট ট্রেনটা কিন্তু ততক্ষণে সামনে আগাই গেছে। ঠিক আছে, সো এটা একটা রিজন যে আমি যার সাথে থাকবো তার ভেলোসিটিটা আমারও থাকবে। ওকে, এখন আসি লাইটের ক্ষেত্রে গ্যাঞ্জামটা কোথায় লাগে। যে ধরো আমি একটা রকেটে উঠলাম যেখানে আমি অনেক ভেলোসিটিতে যাচ্ছি 0.5c মানে 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছিলাম। এখন এইখানে বসে আমি কি করলাম, একটা টর্চ মারলাম। সো আমি তো জানি যে লাইটের ভেলোসিটি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে যেহেতু রকেট এত সামনে যাচ্ছে আর লাইটের ভেলোসিটি এত, তাহলে এখন তো লাইট রের আরও জোরে যাওয়ার কথা, এখন তো লাইট রে তাহলে আরও জোরে সামনে আগাবে। 3 ইন্টু 10⁸ কত ভেলোসিটি হওয়ার কথা, এত প্লাস 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এটা হওয়ার কথা না আমাদের, মানে এতক্ষণ যা শিখলাম ডে টু ডে লাইফ থেকে, সেইটা থেকে এইটা সাজেস্ট করে না যে আমি যদি একটা রকেট থেকে এই ভেলোসিটিতে লাইট সামনে ফালাই তাহলে এটা টোটাল এত ভেলোসিটিতে সামনে আগাবে। বাট এইটা, হ্যাঁ বলো। বাট লাইট তো একটা ওয়েভ, লাইট তো একটা জাস্ট লাইট হচ্ছে কি একটা তোমার প্রোগ্রেসিভ ওয়েভ, যেটার ইকুয়েশন দেখতে এরকম যে লাইট হচ্ছে তোমার দুইটা তোমার সাইন ওয়েভের একটা কালেকশন। লাইট মানে হচ্ছে এই যে এইটা E=am sin omega t আর B=bm sin omega t, মানে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আর একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যখন সামনে এগোতে থাকে, মানে ধরো এটা একটা ইলেকট্রিক ফিল্ড আর এই পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড যখন সামনে এগোতে থাকে, সেইটাই আমাদের চোখ লাইট হিসেবে দেখে, বুঝতে পারছো? সো এটা একটা ওয়েভ, সো এটা সামনে আগাচ্ছে, তো লাইট তো তার সোর্স থেকে সামনের দিকে যায়। তুমি একটা ক্যান্ডেল জ্বালাও, এখান থেকে কি লাইটটা চারদিকে ছড়ায় যায়, কারণ লাইটের একটা ভেলোসিটি আছে, লাইট সব দিকে ছড়ায় যাচ্ছে। এখন তুমি যদি ধরো একটা লাইটের ক্ষেত্রে তুমি এই টর্চ লাইটটাকে নিয়ে একটা রকেটের উপরে উঠলা, এখন এইখান থেকে তুমি যা কিছুই থ্রো করো বা যা কিছুকেই তুমি সামনের দিকে প্রোপাগেট করো, ধরো এখানে তুমি সাউন্ড পাঠাইলা, সেটাও কিন্তু বেশি ভেলোসিটিতে যাবে। ঠিক আছে, এটা এমন না যে ওয়েভ দেখে এরকম হইতেছে, এমন না। সাউন্ড ওয়েভ দাও বা যে কোনো ওয়েভ ক্রিয়েট করো, সেটা সামনের দিকে বেশি ভেলোসিটিতে যাবে। বাট লাইট একটা এক্সেপশন। লাইটের ভেলোসিটি তুমি যদি একটা রকেটের উপরে উঠো, তার ভেলোসিটি বাড়বে না, তার ভেলোসিটি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডই থাকবে। এটাই হচ্ছে তোমার আইনস্টাইনের ফার্স্ট পস্টুলেট, যে লাইটস ভেলোসিটি ইজ
হ্যাঁ, এটা কেন হয় এটাতে আসতেছি। ধরো এখানে আরও কিছু রিজন দেখাই, মানে এটা নাও হওয়ার পিছনে অনেকগুলো রিজন দেওয়া যায়। আর এটা হচ্ছে মানে একটা লিমিট, মানে আমি একটা এখানে একটা কথা লিখি যে এটা হচ্ছে লিমিট অফ, মানে ওয়ান অফ দ্য লিমিটস অফ হিউম্যানিটি বা ওয়ান অফ দ্য লিমিটস অফ ইউনিভার্স, যে তোমার কোনো কিছুর ভেলোসিটি লাইটের ভেলোসিটির চেয়ে বেশি হইতে পারবে না কখনোই। মানে একটা অবজেক্টের ভেলোসিটি কখনোই 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের বেশি হইতে পারবে না, এটা একদমই ইম্পসিবল। এটা হচ্ছে ইউনিভার্সাল লিমিট, সবচেয়ে ম্যাক্সিমাম যে ভেলোসিটি হইতে পারে সেটাই এটা। সো কেন তোমার এটার চেয়ে বেশি হইতে পারবে না বা কেন এটা সবসময় কনস্ট্যান্ট থাকে সেগুলো তো আমি পরে আসতেছি, বাট আরও কিছু এক্সাম্পল আমি আগে দিব। ধরো একজন তার রকেটটা, আমরা জানি যে লাইটের ভেলোসিটি কখনোই গেইন করা পসিবল না যতক্ষণ তুমি একটা পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে? সো তুমি কখনোই লাইটের ভেলোসিটি গেইন করতে পারবে না। বাট ধরো আমরা ফর দ্য সেক অফ এক্সাম্পল আমরা ধরে নিলাম যে আমি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিলাম, ওকে? আর আমার পাশে আরেকটা লাইট ওয়েভ, সেও তার মতো সামনে আগাচ্ছিল। সো এখন আমি যদি আমার রকেট থেকে ওর দিকে তাকাই, তাহলে আমি কি ওকে 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দেখব? মানে আমাদের নর্মাল ওই যে ট্রেন আর গাড়ির যে এক্সাম্পলটা দিছিলাম সেটা থেকে বলা যায় যে হ্যাঁ এটা তো 0 দেখা উচিত, বাট না, এখানেও তুমি লাইটকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই দেখবা, ওকে? আবার ধরো তুমি একটা রকেটে করে এদিকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছ, যদিও এটা পসিবল না কখনোই, আর একটা লাইট ওয়েভ তোমার দিকে আসতেছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তাহলে তুমি কি তাকে 6 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দেখবা? না, তুমি তখনও তাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই দেখবা, ওকে? এখন এটার প্রুফ কি? এটার প্রুফ হচ্ছে এই চ্যাপ্টার ডিসকাস করার মতো বিষয় না, আর এটা আমাদের সিলেবাসে নাইও। এটার হিউজ একটা প্রুফ আছে। এটার রিলেটেড একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তোমার আগে মানুষ ভাবতো যে লাইট হচ্ছে রিলেটিভ, মানে লাইটের ভেলোসিটিটা হচ্ছে রিলেটিভ। আমি যদি এরকম একটা তোমার মুভিং জায়গা থেকে একটা লাইট রেখে থ্রো করি, তার হয়তো ভেলোসিটি বেশি হয়, ওকে? হ্যাঁ, এখানে লাইট কি একটা ইন্টেলিজেন্ট বিং নাকি, এটা আমিও ভাবতাম যে লাইটের বুদ্ধি আছে কিনা। লাইট হচ্ছে এমন একটা ফেনোমেনন যেটা তুমি লাইটের পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি কখনো এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে? লাইট জিনিসটা কি এটা এখনও অনেকটাই মানে মিস্টেরিয়াস, মানে লাইটের পার্সপেক্টিভ কি বা লাইটের কাছে আমাদের পুরো ইউনিভার্স দেখতে কেমন, ওইটা নিয়ে আমি একটু পরে বলবো, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম যে লাইটের এই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এটা সবসময় কনস্ট্যান্ট। এখন তুমি বলতে পারো না, আমি তো লাইটের ভেলোসিটি এর চেয়ে কম দেখছি। কোথায়? যখন রিফ্র্যাকশন পড়ছি, প্রতিসরণ পড়ছি 9-10 বা ক্লাস 8-এ, তখন দেখছিলাম অন্য একটা মিডিয়ামে গেলে লাইটের ভেলোসিটি কমে যায়। সেটার রিজন আলাদা, সেটা রিলেটিভিটির জন্য না, সেটা হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে, একটা মিডিয়াম যখন অনেক ডেন্স হয় তখন সেখানে লাইটের ভেলোসিটি স্লো হয়ে যায়, মানে লাইট আসতে চলে, ঠিক আছে? ওইটার হ্যাঁ, এখন আমরা সব ভ্যাকুয়ামে পড়তেছি। এখন এখানে আসি যে লাইটের ভেলোসিটি সবসময় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আগেকার সায়েন্টিস্ট যারা ছিল তারা মনে করতো যে লাইট হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে চলে, বাট এখন এটা তোমরাও জানো যে লাইটের প্রোপাগেশনের জন্য বা লাইট সামনে আগানোর জন্য কোনো মিডিয়াম লাগে না। যেমন একটা সাউন্ড ওয়েভ তার সামনে এগোনোর জন্য একটা মিডিয়াম লাগে, সে একটা তারের মধ্যে দিয়ে যায় বা বাতাসের মধ্যে দিয়ে যায়, তার একটা মিডিয়াম লাগে। স্পেসে কোনো সাউন্ড শোনা যায় না এর জন্য, কারণ স্পেসে হচ্ছে কোনো পদার্থ নাই বা ম্যাটেরিয়াল নাই। বাট লাইট হচ্ছে এমন একটা ওয়েভ যেটা কোনো ধরনের মিডিয়াম ছাড়াই সামনে এগোতে পারে, তার কোনো মিডিয়াম দরকার হয় না। বাট আগেকার সায়েন্টিস্টরা মনে করতো যে এটা একটা মিডিয়াম লাগে, তারা সেই মিডিয়ামটাকে বলতো ইথার। এটা অর্গানিক কেমিস্ট্রি ইথার না, বাট তারা বলতো যে লাইট হচ্ছে ইথার মিডিয়ামের মধ্যে দিয়ে চলে। তারা মনে করতো এই যে আমাদের চারপাশে স্পেস সব হচ্ছে ইথার দিয়ে বানানো, যে ইথার চোখে দেখা যায় না, যাকে ফিল করা যায় না, বাট এটা ইথার দিয়ে বানানো, এরকম মনে করতো। সো পরবর্তীতে দেখা গেল যে কোনো এই লাইট যদি একটা মিডিয়ামে চলে, তখন দেখা যায় যে মিডিয়াম দিয়ে যদি চলতো তাহলে তার একটা রিলেটিভ ভেলোসিটি থাকতো। বাট মাইকেলসন মরলি নামে
একটা এক্সপেরিমেন্ট আছে, মানে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট, দুইজন সায়েন্টিস্ট তারা এক্সপেরিমেন্ট করে বলছে যে তারা তাদের একটা এক্সপেরিমেন্ট করছে, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট, এটা আগের সিলেবাসে বইতে ছিল। এই এক্সপেরিমেন্ট করে তারা দেখাইছে যে লাইটের ভেলোসিটি কখনোই চেঞ্জ হয় না, মানে লাইট হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড লাইট কোনো মিডিয়ামের মধ্য দিয়েও চলে না, কারণ যেহেতু তার ভেলোসিটি কনস্ট্যান্ট না, তার মানে এখানে কোনো ধরনের মিডিয়াম নাই। খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট, কারো ইন্টারেস্ট থাকলে তুমি ইন্টারনেটে দেখতে পারো, ইউটিউবে এটার অনেক ভিডিও আছে, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট। ওকে, তো এই মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট মেনলি বলছে যে লাইটের ভেলোসিটি কনস্ট্যান্ট অ্যান্ড লাইট কোনো মিডিয়ামের মধ্য দিয়ে চলে না, বা লাইটের চলার জন্য কোনো ইমাজিনারি বা কাল্পনিক ইথার মিডিয়ামের দরকার নেই, এটা ভুয়া। লাইট হচ্ছে কোনো মিডিয়াম ছাড়াই চলে, অ্যান্ড সে অন্য যে কোনো কিছুর থেকে আলাদা। পুরো ইউনিভার্সে লাইটের মতো একটা জিনিসও নাই, কারণ আমরা সবসময় দেখি যে ভেলোসিটি হচ্ছে কি একটা 5 হলে আরেকটা 10 হলে এই সেকেন্ডটা 5 হয়। লাইটের ক্ষেত্রে এটা এক্সেপশন, লাইটের জন্য এইসব কাজ করে না। লাইট 3 × 10⁻, ওই যে বললাম মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট, তোমার এটা বিশ্বাস করে নিতে হবে যে এটা ট্রু। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ ধরো তোমাকে যদি আমি কোশ্চেন করি যে কেন F = ma কাজ করে, তুমি কি এটার কোনো এক্সপ্লেনেশন দিতে পারবা, বা এটার কি কোনো প্রুফ আছে যে F = ma কেন কাজ করে? না, এটা হচ্ছে আমি দেখে আসছি, আমার এক্সপেরিমেন্ট এটা সাজেস্ট করছে, সো এটাই ট্রু। সিমিলারলি লাইটের স্পিড আমি এক্সপেরিমেন্ট করে দেখছি, এটা সবসময় ফিক্সড থাকে, সো এটাই ফিক্সড। এটার জন্য যদি আমার কমন সেন্স চেঞ্জ করতে হয়, আমি কমন সেন্স চেঞ্জ করব, ঠিক আছে? এটাই হচ্ছে রিজন। মানে আমি তাহলে লাইটকে অন্য কিছুর সাথে কম্পেয়ার না করাই বেটার। লাইট হচ্ছে পুরোপুরি ইউনিক একটা জিনিস, আর লাইটের এই ভেলোসিটি যদি সেম না থাকতো তাহলে অনেক অঘটন ঘটতো। তখন দেখা যেত টাইম মেশিন বানানো যেত, যেই টাইম মেশিন দিয়ে আমি পাস্টে যেতে পারি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো লাইটের ভেলোসিটি থেকে তুমি বেশি ভেলোসিটিতে চলতে পারো, ঠিক আছে? তুমি কি করলা, তুমি অনেক চালাক মানুষ, তুমি পৃথিবী থেকে লাইটের গায়ের উপর চড়ছো, ঠিক আছে? লাইটের গায়ের উপর চড়ছো, সো মানে লাইট হচ্ছে তোমার ফ্রেন্ড, সো তুমি লাইটের হেল্প নিচ্ছ। লাইটের হেল্প নিয়ে তুমি কি করলো, একটা রকেটকে চালাইতেছো। সো তুমি বললো ওকে আমি লাইটের হেল্প নিচ্ছি, তো সো লাইটের সাথে ধরো লাইটকে তুমি সুতা দিয়ে বাঁধছো, এগুলো কোনো কিছু পসিবল না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। সো লাইটের সাথে নিজেকে সুতা দিয়ে বেঁধে তুমি কি করলো, আবার রকেটেও 1.5 × 10⁸ মিটার/সেকেন্ড ভেলোসিটি ক্রিয়েট করলাম। সো তুমি ভাবলা আচ্ছা তাহলে তো আমি এখন 4.5 × 10⁸ মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছি। ওকে যাচ্ছ, তখন একটা অঘটন ঘটতো কি, তুমি এখন লাইটের ভেলোসিটির চেয়ে বেশি জোরে যাচ্ছ না? সো তুমি যে এই যে পৃথিবী থেকে ফ্লাইট করে আসছো, তুমি যে পৃথিবী থেকে উড়ে আসতেছো, এইটার এই যে ঘটনাটা, সেটা তো একটা ছবি, তাই তো? এটা তো একটা ইমেজ। তুমি দেখবা তুমি এত জোরে যাচ্ছ যে লাইট এখনো তোমাকে ধরতেই পারেনি, মানে এইটার যে ঘটনাটা, সেই ছবিটা তোমার কাছে আসতেই পারেনি। সো তুমি তোমার রকেটে বসে যদি পিছনের দিকে তাকাও, তুমি দেখবা তুমি তোমার দিকে আবার আসতেছো, যেটা একটা ইম্পসিবল ঘটনা, এটা সম্ভবই না কোনোভাবে। তাহলে মানুষ পাস্টে যাইতে পারতো। আমি কি করতাম তাহলে, অনেক বেশি ভেলোসিটিতে যাইতাম, লাইক 10 × 10⁸ মিটার/সেকেন্ড, দেন আবার পৃথিবীতে ব্যাক করতাম, এসে দেখতাম আমি পাস্টে চলে আসছি। মানে পাস্টে চলে আসতাম না, পাস্ট দেখতে পারতাম। ওকে, যেটা অ্যাকচুয়ালি পসিবল না, বুঝতে পারছো? হ্যাঁ, আবার বলি, তুমি ধরো 4.5 × 10⁸ মিটার/সেকেন্ডে চলতেছো এখন। সো এখন তুমি যদি তোমার রকেট থেকে পিছনের দিকে তাকাও, তাহলে তুমি নিজেকেই আবার দেখতে পারবে না, কারণ তুমি যে আসতেছো সেইটার লাইটটা বা সেই ইমেজটা এখনো তোমার চোখে আসছে বা তোমার কাছে এখনো পৌঁছাইতে পারছে না। সো লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে গেলে, হ্যাঁ তুমি রকেটে যাচ্ছ, তুমি নিজেকেই পিছন সাইডে দেখতে পারবা, বুঝতে পারছো? সো লাইটের এই ব্যাপারটা মানে হ্যাঁ মানে একজন বলছে যে এটা হচ্ছে ল্যাগ খাওয়ার মতো, গেমে ল্যাগ হইলে যেরকম হয় ওরকম, মানে তুমি তোমার পাস্ট দেখতে পারবা যদি লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে যাওয়া যাইতো, বাট এটা পসিবল না। আরও কিছু অঘটন ঘটবে যদি লাইটের ভেলোসিটি তোমার রিলেটিভ হইতো, তাহলে আরও কিছু ঝামেলা হইতো, যেটা আমরা বুঝতে পারবো। বাট এখানে আমি এটাই বলবো, তোমার কমন সেন্স সাজেস্ট করে না বলে যে তুমি একটা জিনিস বিলিভ করবে না, এরকম করার কোনো কারণ নেই। এক্সপেরিমেন্ট যেটা বলে সেটাই ট্রু।
ঠিক আছে, এক্সপেরিমেন্টে দেখা গেছে সবসময় লাইটের ভেলোসিটি 3 × 10⁸ মিটার/সেকেন্ডই থাকে। এটার কোনো রিজন নাই, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা। ওই এক্সপেরিমেন্টটাও তোমাকে কোনো ডেরিভেশন দেখায় নাই, এক্সপেরিমেন্টটা করে দেখা গেছে যে এটা সেম থাকে, আমরা এটাই বিলিভ করি। ঠিক আছে, এইভাবেই ইউনিভার্স বানানো, আমি এটাকে ডিনাই করতে পারবো না। ঠিক আছে, লাইটের ভেলোসিটি ফিক্স করে দেওয়া, সো এখানে আমার চেঞ্জ করার কিছু নেই। ওকে, এটা আমাদের মেনে নিতে হবে। পোস্টুলেট মানে হচ্ছে তুমি যেটা উইদাউট এনি কোশ্চেন মেনে নিবা, এখানে তুমি কোনো কোশ্চেন করতে পারবে না। ওকে, যেমন F = ma হচ্ছে একটা পোস্টুলেট। তারপর নিউটনস ল অফ গ্র্যাভিটি F = g(m1m2) ডিভাইডেড বাই r² হচ্ছে একটা পোস্টুলেট। এগুলোর কোনো ডেরিভেশন নেই। তারপর ধরো একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জকে অ্যাট্রাক্ট করে, রিজন কি? এগুলো সবই হচ্ছে পোস্টুলেট। ঠিক আছে, বা একটা প্লাস চার্জ আর একটা প্লাস চার্জকে রিপেল করে, এটা কেউই বলতে পারবে না কেন করে, এটাই রিজন, মানে এইটাই হচ্ছে নেচারের ক্যারেক্টারিস্টিক্স, যে দুইটা প্লাস চার্জ রিপেল করে, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ অ্যাট্রাক্ট করে। এগুলো আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে, মানে আমরা ইউনিভার্সকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, বা কিন্তু আমরা এটা বুঝতে পারবো না কেন এইভাবেই কাজ করে। আমরা বলতে পারবো কিভাবে কাজ করে, বাট কেন করে সেটা আমাদের ইমাজিনেশনের বাইরে। ওকে, আচ্ছা, সো লাইটস ভেলোসিটি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এইটুক আমরা মেনে নিলাম। আজকে এই পর্যন্তই রাখি, আমরা নেক্সট দিন আবার তোমার এইখান থেকে কন্টিনিউ করব। ওকে, আর কারো কি কিছু বলার আছে?